আপনারা যে চায়ের কাপটা দেখতে পাচ্ছেন, এটা আসলে একটা মানে আসলে অন্যরকম একটা জায়গায়। সে জায়গাটা হলো আপনারা অনেকে চিনবেন বা অনেকে চিনবেন না। এটা হলো নেপালেরই একটা রাস্তায়, অর্থাৎ হলো কাঠমান্ডু থেকে আমাদের পোখারা যাওয়ার পথে আরকি। আজকে আমরা থাকবো সেই পোখারা যাওয়ার পথের যে ভয়ঙ্কর রাস্তা এবং সেই যে নিঃস্বর্গীয় সৌন্দর্যতা নিয়ে আপনাদের সাথে আজকে আমরা থাকবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি অনেক আগে আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম, আপনার হলো নেপালের কিছু ভিডিও। তো এই জায়গাটা একটু দেখেন, এরপর ডিটেলস আমরা কথা বলবো। এই জায়গাটা দেখেন, এটা আসলে কতটা ভয়ঙ্কর একটা জায়গা হতে পারে একবার নিজে ইমেজিন করুন। এই যে গাড়িগুলো আসতে দেখতেছেন হয়তো, এই যে বাঘটা, এটা খুবই ডেঞ্জারাস একটা বাঘ। আর অনেকেই জানেন যে নেপালের এই রাস্তায় কিন্তু মাঝে মাঝেই অ্যাক্সিডেন্ট হয় এবং খুব ভয়াবহ মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। কিছুদিন আগেও মেবি ৩০-৩২ জন লোক মারা গিয়েছে এই রাস্তায় অ্যাক্সিডেন্ট করে। তো আসলে প্রতিটা সৌন্দর্যের পিছনেই লুকিয়ে থাকে অজস্র কষ্ট, অজস্র দুঃখ থাকবে, এটাই স্বাভাবিক। তার মধ্য থেকেও আমাদেরকে এই সৌন্দর্যতাকে উপভোগ করতে হবে এবং এই নিঃস্বর্গীয় যে এই ফিল বা এই যে সৌন্দর্য, এটা আমাদের সবাইকে ভোগও করতে হবে, সহজ কথা যেটা। আবার যেটা একটু আগে বললাম, এই যে প্রতিটা সৌন্দর্যর পিছনেই দেখবেন যে মেয়েটা সবচেয়ে বেশি সুন্দর, সেই মেয়েটা কিন্তু ডেঞ্জারাসও হয়। এটা কিন্তু অনেক সময় আপনি ফিল করবেন। তো আমরা আসলে এই যে গাড়িটা দেখেছিলেন, এই গাড়িটা করেই আমরা গিয়েছিলাম। তো আমরা আসলে আমাদের অফিসের কিছু লোক ছিল, যার কারণে আসলে আমরা একটা বড় হাইস গাড়ি করেছিলাম। ওটা হাইস বলতে বাংলাদেশের হাইসের মতো দেখতে, কিন্তু এটা আসলে হাইস না, ওখানের একটা খুব পাওয়ারফুল ইঞ্জিনের গাড়ি। কারণ অনেক উঁচু রাস্তায় এবং অনেক উঁচু নিচু রাস্তায় আমাদেরকে চলতে হয়েছে, যার কারণে খুব পাওয়ারফুল, খুব ভালো হাই হর্স পাওয়ারের গাড়ি এগুলো, প্রতিটা গাড়ি। কারণ এটা পাহাড়ি রাস্তাকে অতিক্রম করে, যার কারণে এখানের প্রতিটা গাড়ি ইঞ্জিন খুবই শক্তিশালী ইঞ্জিন। তো এই হলো বিষয়। তো এই যে সৌন্দর্যতা একটু দেখেন, এটা আসলে অনেক সুন্দর, এটা সত্য কথা বলতে। তো আমরা আসলে প্রথমে গিয়েছিলাম নেপালের কাঠমান্ডুতে। তো কাঠমান্ডু থেকে আমরা আসলে কারণ আপনি যদি কখনো নেপাল যান আর যদি পোখারা শহরে না যান, তাহলে এটা আসলে আপনার জন্য একটা বড় ব্যর্থতা হয়ে থাকবে। যার কারণে আমরা আসলে আমাদের এই রাস্তাটা বেছে নিয়েছিলাম, বাট পোখারাতে আমরা গিয়েছিলাম। এটা হলো পোখারার যাওয়ার পথের একটা সবজি বাজার, এর যে বাংলাদেশের মতোই। এখানে আসলে খুব একটা যে ডিফারেন্স তা না, তবে এখানের জিনিসের দাম একটু কম। যেমন এই কমলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মাত্র ৮০ টাকা করে কেজি ছিল। বাদামের দাম আবার বেশি ছিল, ২০০ টাকা করে বাদাম ছিল। ওই যে আপনার বাদাম, যেটা আমাদের সচরাচর হয়ে থাকে। আর অন্যান্য জিনিসগুলো সবগুলোর দাম জিজ্ঞেস করিনি, কারণ আমরা যেহেতু ট্যুরিস্ট, সেই হিসাবে সবগুলা জিজ্ঞেস করাও যায় না। তো আমরা ওখানে নেমেছিলাম একটু চা খাওয়ার জন্য, পরে আবার আমরা আমাদের গন্তব্যের জন্য রওনা হয়েছিলাম। তো আসলে মেইনলি আমরা যে হাইওয়ে থেকে যাচ্ছি, এই হাইওয়েটার নাম হলো পৃথিবী হাইওয়ে। তো এই হাইওয়ে থেকেই আসলে কাঠমান্ডু থেকে পোখারা যায় আর কি। মেইনলি পোখারার সাথে সংযুক্ত করা হয়েছে এই হাইওয়েটা। মেইনলি এটা আসলে 178 কিলোমিটার বলা হয়, অনেকে 200 কিলোমিটারও বলে থাকে। আর যেহেতু পাহাড়ি রাস্তা, তো আমাদের বাংলাদেশের মতো জায়গায় যেমন 200 কিলোমিটার হলে সর্বোচ্চ 3 ঘন্টা বা 3.5 ঘন্টা বা অনেক সময় 2 ঘন্টাও যাওয়া যায়, কিন্তু এই পাহাড়ি রাস্তা হওয়ার কারণে এখানে 7 থেকে 8 ঘন্টা সময় লেগে যায়। যদি খুব বেশি তাড়াতাড়ি যেতে চায়, তাহলে 7 ঘন্টায়ও যাওয়া যায়, বা 6 ঘন্টায় অনেক সময় পৌঁছানো যায় যদি গাড়ি খুব ভালো মানের হয়। তো আবার মেইনলি সচরাচর টাইম হিসেবে ধরতে গেলে আপনার ধরা যায় যে 6:30 বা 7 বা 8, এরকম 8 ঘন্টার মতো এরকম সময় লাগে। এটা হলো একটা বিষয়। তবে এই রাস্তাটা খুবই বিপজ্জনক একটা রাস্তা, কারণ হলো পুরোটাই পাহাড়, পুরো একদম যখন আপনার কাঠমান্ডু থেকে রওনা করবেন, সে থেকে শুরু করে একদম পোখারা পর্যন্ত টোটালটাই আপনার পাহাড় দ্বারা বিস্তৃত। আর পাহাড় কেটেই এই রাস্তাটা তৈরি করা হয়েছে, যার কারণে এটা আসলে খুবই একটা ডেঞ্জারাস ওয়ে বলতে পারেন আপনি। আর আমরা যে আসলে নদীটা আমাদের সাথে থাকবে, সেই নদীটার নাম হলো ত্রিশুলী নদী। এই নদীও আপনাকে একদম পোখারা বলতে কি আপনার কাঠমান্ডু থেকে আপনার পিছু নিবে আর একদম পোখারা গিয়ে শেষ হবে।
আর এর মাঝপথে একটা আপনার মন্দির ছিল, এই মন্দিরেও আমরা একটু ঘুরেছিলাম। তো মাঝখানে আমরা নেমেছিলাম, মাঝখানে একটা ব্রেকের জন্য নেমেছিলাম, নেমে আর কি এখানে আমরা এই মন্দিরটাও একটু ভিজিট করেছিলাম, এবং এখানে বসে আরো কিছু সুন্দর দৃশ্য দেখা যায়, সেগুলো দেখার জন্য আমরা এখানে আসছিলাম। এই যে কাঞ্চনজঙ্ঘার কিছুটা অংশ দেখা যায়, আপনি হয়তো দেখতে পাবেন, একটু তাকাই দেখেন, এই যে দেখা যায়, এই যে একটু একটু করে দেখা যাচ্ছে। তো এই সুন্দর দৃশ্য আপনি এখানে দেখতে পাবেন। তো এইটাও আমরা দেখার জন্য এখানে গিয়েছিলাম, প্লাস মন্দিরটাও দেখার জন্য গিয়েছিলাম। আর এই মন্দিরের আর একটা বৈশিষ্ট্য আছে, মনোবাসনা মন্দির এটা। আপনি মন থেকে যেটা আশা করবেন বা যেটা চিন্তা করবেন সেটাই নাকি এখানে হয়। তো ওখানের লোকজন এভাবেই আমাদেরকে বলেছিল যে এরকম একটা মন্দির এটা। তো এই হলো বিষয়। আর এরপরে আমরা এইখানের এই যে কাঞ্চনজঙ্ঘাটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, কারণ এই সময় ওয়েদার ভালো ছিল। একটা সবচেয়ে বড় একটা বিষয়, আপনি যদি কখনো নেপাল যান আর যদি ওয়েদার আপনাকে ফেভার না করে, অর্থাৎ আবহাওয়া যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার মানে আপনি ওই যে মানে সুন্দর যে কিছু ভিউ, এগুলো আপনি হয়তো ফিল করতে পারবেন না। কারণ আবহাওয়া খারাপ হলে এই ভিউগুলো দেখা যায় না, যেটা সহজ কথায় এক কথায় বলা যায়। আর এখানে আরো অনেক অনেক কিছুই আছে, অনেক এক্সট্রা সৌন্দর্যতা এখানে এই জায়গাটায় আছে। এই যে কিছু পাখি আছে, কবুতর আছে, প্লাস আরো অনেক কিছুই আর কি এই জায়গাটায় আছে আর কি, ন্যাচারালি আর কি। এই হলো এখানের বিশেষত্ব। এবং এখানে বসে এই পাহাড়ের চূড়া, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘার চূড়াটাও দেখা যায়, সেটাও একটা অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে সবার জন্য। তো আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে এখানে মানে সর্বোচ্চ এই ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর, এবং আমরা সামনে আরো কিছু দেখব যেতে যেতে, কারণ এখনো আমাদের অনেকটা পথ, অর্থাৎ আমরা প্রায় 7-8 ঘন্টা আমাদেরকে লেগে গিয়েছিল এই টোটাল আপনার কাঠমান্ডু থেকে পোখারায় পৌঁছাতে। তো এটা হলো আরেকটা বিষয় আমরা যেটা অনেক সময় বলে থাকি, যে সেটা হলো যে পরিশ্রম। আপনি যদি কখনো পরিশ্রম করেন, আপনি যদি মনে করেন যে আপনি একটা কাজে গেলেন এবং কাজটায় কোনো না কোনো কারণে আপনি হেরে গেলেন বা আপনি ব্যর্থ হলেন, এক কথায়, তাতে মানে আপনি কখনো এটা ভেবে নিবেন না যে এটা আপনার জীবনের ব্যর্থতা। এর কারণ এই ব্যর্থতার যে এক্সপিরিয়েন্স, এই যে অভিজ্ঞতা, এটা আপনাকে একটা বড় ধরনের একটা পরবর্তীতে একটা বড় ধরনের সফলতা এনে দিতে পারে। তাই আমরা আসলে কখনোই ব্যর্থতাকে নিয়ে কখনো চিন্তা করব না। আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ কাজগুলো করে যাব। আর কাজ করলে আপনি দেখবেন না হয়তো হেরে যাবেন, কিন্তু হেরে গিয়েও আপনি যে অভিজ্ঞতাটা অর্জন করবেন বা যে এক্সপিরিয়েন্সটা হবে, সেটা আপনাকে বড় কোনো কাজের হয়তো সুযোগ করে দিবে, বা বড় কোনো কাজের আপনাকে অপরচুনিটি এনে দিবে। তাই কখনোই কোনো কাজকে বা কখনো কোনো কিছুকেই আপনি ওইভাবে মনে করবেন না যে আপনি হেরে গেছেন বা হেরে যাবেন, বা যদি হেরেও যান তাহলে মনে করবেন এই অভিজ্ঞতাটা হয়তো আপনার জন্য বড় একটা পাওয়ার হিসেবে কাজ করবে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আমরা আসলে পোখারা শহরে পৌঁছে যাওয়ার পরে, আমি পরের দিন আপনার সকালবেলার এই ভিউটা, সকালবেলা আপনার যখন মানে ভোরে আমরা টোটাল চূড়াটা দেখতে গিয়েছিলাম, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা প্লাস ওখানের অন্নপূর্ণা, এই যে টোটাল ভিউটা দেখার জন্য আমরা আসলে সকালবেলা গিয়েছিলাম। তবে দুর্ভাগ্যবশত এই দিন সকালের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। খুব একটা ভালো না থাকায় আমরা আসলে টোটাল যে আপনার কাঞ্চনজঙ্ঘার যে এবং হলো অন্নপূর্ণার যে টোটাল ভিউটা, সেটা আমরা দেখতে পাইনি। তবে যদি আমরা এখানে মানে এই অন্নপূর্ণা দেখার জন্য আরো একটা দিন সময় নিতাম বা একদিন পরে আবারও যেতাম, তাহলে হয়তো পুরোটা দেখা যেত। কিন্তু এখানে বসে আসলে সরাসরি আপনার দেখা যায়। আর আপনারা অনেকেই জানেন যে নেপালে প্রচুর ঠান্ডা ছিল, এটা আমার 2 মাস আগের ভিডিও শুট করা, যার কারণে আমি আসলে মানে সর্বোচ্চ প্রোটেকশন নিয়েই আসলে এই ভিডিওগুলো করেছিলাম, যাতে আমার ঠান্ডা না লাগে বা আমার কোনো রকমের কোনো প্রবলেম না হয়। তো আমার সাথে আপনারা এতক্ষণ ভিডিওতে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করব আপনাদেরকে টোটাল পয়েন্টগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, যে কোথায় থেকে কিভাবে যেতে হবে বা কিভাবে যাবেন বা কোথায় কোথায় ঘুরবেন। তো ওভারঅল আমি মানে আজকের এই ভিডিওটা শুধুই কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার টোটাল রাস্তার কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আর মাঝপথের আমি মন্দিরের অ্যাড্রেসটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। আর এই জায়গাটারও অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে দিয়ে দিব টোটাল
নেপালটাই। আর সবচেয়ে মজার যে বিষয় যেটা সবসময় আমি আপনাদেরকে বলি এবং আমি নিজেও চেষ্টা করি পালন করা, সেটা হলো নিজের হ্যাপিনেস। অর্থাৎ আপনি যেখানে থাকবেন, যে অবস্থায় থাকবেন, যেখানেই যাবেন, আপনার নিজের সর্বোচ্চ হ্যাপিনেসটাকে গুরুত্ব দিবেন। নিজের ভালো থাকা, নিজের ভালোবাসা, নিজের সবকিছু। অর্থাৎ নিজেকে যদি আপনি সবসময় পরিপাটি রাখতে পারেন, সবসময় ভালো রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার একটা টাইমে আপনি ভালো থাকবেন। আর আপনি ভালো থাকলে অবশ্যই আপনার আশেপাশের যে মানুষগুলো সবাইকে আপনি ভালোও রাখতে পারবেন। তো সেই হিসেবে আমার ব্যক্তিগত পরামর্শ, সবসময়ের জন্য আপনি নিজেকে গুরুত্ব দেবেন, সর্বোচ্চ গুরুত্ব। আর কাজ তো করে যেতেই হবে, সেটা হেরে গেলেও করতে হবে। আর যদি মনে হয় যে সফলতা আসবে, তাতেও করতে হবে। কারণ আপনার কাজ আপনার একটা বড় অভিজ্ঞতা। সেটা যে কাজই হোক। আমি কিছুদিন থেকে ফিল করেছিলাম যে আমি একটু অফিসের কিছু কাজ একটু কম করা হতো। তো পরে দেখলাম যে আমি অনেক কিছু সম্পর্কে আমি জানি না। অটোমেটিক্যালি আমি পিছিয়ে গিয়েছি। তো পরে আমি ভাবলাম না, কাজ করে যেতে হবে। হয়তো আমি একটু মানে কাজ করতে গিয়ে মেক্সিমাম কাজেই ধরেন আপনি হেরে যাচ্ছে, অর্থাৎ আমার ব্যর্থতা চলে আসতেছে। কিন্তু তার মানে এই না যে কাজকে ছেড়ে দিতে হবে। আমি দেখছি যে আমি যখন কাজ একটু কম করি, তখন আমি অনেক বিষয় সম্পর্কে আমি জানি না। তার মানে এই না জানাটাও আমার একটা প্রবলেম। আমি হেরে গেলাম, সমস্যা নাই। কিন্তু আমাকে তো জানতে হবে। আর জানতে হলে আপনাকে কাজ করতে হবে। এটা আমার ব্যক্তিগত পরামর্শ। সবসময় সব কাজ নিজের সর্বোচ্চ মন দিয়ে, সর্বোচ্চ আম মনোযোগ দিয়ে করতে হবে। এটা হলো একটা বড় বিষয়। এটা আমার আপনাদের জন্য, সবার জন্য মানে প্রত্যাশা। আমি চাই সবাই কাজ করেন যার জায়গা থেকে। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলোকে বলা হয় জীবন্ত পাথর এবং এই পাথরগুলো প্রচুর দাম, প্রচুর। এই যে একটা ছোট পাথর দেখেন, এটা একটা 8,000 9,000 টাকা করে প্রাইস। তো ওনাদের জিজ্ঞেস করেছিলাম যে এগুলো এত কেন প্রাইস? তো বলছে যে এগুলো নাকি জীবন্ত পাথর, তাই এগুলোর আসলে প্রাইস অনেক বেশি। এটা হলো বিষয়। তো সবকিছু নিয়ে আসলে নেপাল খুবই সুন্দর একটা শহর এবং চাইলে আপনারা ঘুরে আসতে পারেন যদি কোনো সুযোগ হয় বা যাওয়ার কোনো অপরচুনিটি থাকে। কারণ আমি আশা করি আপনাদের ভালো লাগবে। আর একটা সবচেয়ে বড় বিষয় হলো, নেপাল খুবই শৃঙ্খল মেনে চলার একটা শহর। অর্থাৎ এখানে উচ্ছৃঙ্খল মানুষ নেই বললেই চলে এবং সবাই খুব নিয়মের মধ্যে চলে। আমরা আসলে বাঙালি হিসাবে অনেকটাই এই বিষয়ে পিছানো, যে আমরা রাস্তাঘাটে নিয়মকানুন অনেক কিছুই মানি না। কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ ভিন্ন। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। যে একটা গাড়ি পর্যন্ত কখনো ওভারটেক করবে না যদি কোনো মনে হয় যে সামনে একটু বিপদ হবে, সামনে কোনো প্রবলেম হবে। তো এই জিনিসগুলো মানে নিয়ম কানুন এত সুন্দরভাবে মেনটেন হয়, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা নেপালের টাকা, এটা আপনারা একটু দেখে নেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে এটা একটু দেখানোর জন্য।